অ্যাডভার্ব বলতে মূলত আমরা কোনগুলোকে বুঝি? যেই সকল ওয়ার্ড কোনো বাক্যে অবস্থান করে কোনো নাউন বা প্রোনাউনকে নয়, বরং বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দাবলী যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব, এমনকি অ্যাডভার্ব, অন্য কোনো অ্যাডভার্ব যদি থেকে থাকে সেই অ্যাডভার্বকে বা অন্য কোনো পার্টস অফ স্পিচকে, এমনকি কোনো একটি সেন্টেন্সকে যেই সকল ওয়ার্ড মডিফাই করে থাকে আমরা জানি তাদেরকে অ্যাডভার্ব বলে। যখন আমাদের আইডেন্টিফিকেশনের বিষয়টা আসে, আমি আগেও বলেছিলাম যে অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্বের সাথে আইডেন্টিফাই করতে গেলে আমরা কিছুটা কনফিউশনে ভুগি যে কিভাবে আমরা খুব সহজে অ্যাডভার্বগুলোকে চিনতে পারবো। আজকে আমরা সেই টিপসগুলো নিয়ে আলোচনা করব। সহজ সিম্পল কিছু রুলস যেগুলো মনে রাখলে আমরা সাধারণত অ্যাডভার্বগুলোকে খুব সহজে খুঁজে বের করতে পারি। তাহলে সেই রুলসগুলো আমরা শিখে নেই। প্রথমেই আসছি যে রুলসটির কাছে, সেটা হচ্ছে সাধারণত আমরা বাক্যে ব্যবহৃত যেই সকল শব্দের শেষে ly পেয়ে থাকি তাদেরকে অ্যাডভার্ব বলে চিহ্নিত করি। এটা হচ্ছে একদম প্রাইমারি বা বেসিক একটা রুল যেটা আমরা মনে রাখার চেষ্টা করে থাকি যে কোনো একটি শব্দের শেষে যদি ly শব্দাংশটি থাকে দ্যাট মিনস ওই ওয়ার্ডটি হচ্ছে আমার অ্যাডভার্ব। যেমন আমি এখানে বলছি বিউটিফুলি, হ্যাপিলি, রিসেন্টলি। এখানে সবগুলো শব্দের শেষে কি আছে? ly আছে এবং এদেরকে আমরা কি বলে চিহ্নিত করে থাকি? অ্যাডভার্ব বলে চিহ্নিত করে থাকি। যেমন আমি যদি বলি হি কেম হিয়ার রিসেন্টলি, তাহলে এখানে আমি বলেছি কি সে সম্প্রতি এখানে এসেছে। যদি সেন্টেন্সটা পার্টস অফ স্পিচগুলো আইডেন্টিফিকেশন করি আমরা, এখানে হি হচ্ছে একটা প্রোনাউন, কেম হচ্ছে গিয়ে আমার কি ভার্ব, এবং আমি এখানে বলছি হেয়ার রিসেন্টলি, সে কি করেছে? সম্প্রতি এইখানে এসেছে। তাহলে এই রিসেন্টলি শব্দটা কি করলো? হেয়ার শব্দটাকে বিশেষায়িত করলো বা মডিফাই করলো, এবং এই রিসেন্টলির পরে কিন্তু ly সংযুক্ত আছে। তাহলে আমরা বলতে পারি কি রিসেন্টলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। রুলস নাম্বার 2, আমি এখানে কিছু ডাব্লিউএস ওয়ার্ড লিখেছি, যেমন হচ্ছে হাউ, ওয়েন, ওয়্যার। এখন এগুলো দিয়ে আমার কাজটা কি? আমি উদাহরণগুলোর দিকে আগে লক্ষ্য করি। আমি প্রথম বাক্যটিতে বলেছি হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সেকেন্ড সেন্টেন্স লিখেছি হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। পুট দ্য বুক দেয়ার, বইটিকে সেখানে রাখো। আমি আরেকটা উদাহরণ দিয়েছি টু হোয়াট এক্সটেন্ট, অর্থাৎ হোয়াট অর্থ কি। আমরা যখন এটাকে একটু বিস্তারিতভাবে জানতে চাই, যেমন তার পাশে আমি একটা উদাহরণ লিখেছি ইট ইজ টু হট, এটা খুব বেশি গরম। তাহলে প্রথম বাক্যটিতে আমি বলেছিলাম হি রানস ফাস্ট। এখন আমি যদি বলতাম হাউ ডাজ হি রান, সে কিভাবে দৌড়ায়? হি রানস ফাস্ট, আমি উত্তরে পাচ্ছি কাকে? ফাস্টকে। সেকেন্ড সেন্টেন্সে আমি বলেছি হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। আমি যদি বলি when will he come, সে কখন আসবে? উত্তর হিসেবে আমি কাকে পাবো? টুমরোকে। থার্ড সেন্টেন্সে আমি বলেছি put the book there, বইটিকে কোথায় রাখো? বইটিকে সেখানে রাখো। তাহলে where দিয়ে প্রশ্ন করলে আমি কাকে পাবো? দেয়ারকে। অপরদিকে ইট ইজ টু হট, এটা খুব গরম। এটা কেমন গরম? এটা খুব গরম। তাহলে আমি এখানে টু হোয়াট এক্সপেন্ট হিসেবে কিন্তু টু হট শব্দটিকে পাচ্ছি। তার মানে আমি বলতে পারি পর্যায়ক্রমে যে চারটি বাক্য আমি এখানে লিখেছি সেখানে ফার্স্ট, টুমরো, দেয়ার এবং টু, এরা কি করছে? পর্যায়ক্রমে হাউ, ওয়েন, ওয়্যার এবং টু হোয়াট এক্সটেন্টের উত্তর দিচ্ছে। যদি আমরা কোনো একটি বাক্যকে এই ধরনের ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে যেই সকল শব্দগুলোকে পেয়ে থাকবো, আমরা বলে থাকবো নিঃসন্দেহে তারা হচ্ছে অ্যাডভার্ব। রুলস নাম্বার 3, আমরা জানি অ্যাডভার্ব কি করে থাকে? সে বাক্যে অবস্থান করে নাউন বা প্রোনাউন বাদে অন্যান্য যে কোনো পার্টস অফ স্পিচকে বিশেষায়িত করে থাকে, কিন্তু বেশিরভাগ সে অ্যাডজেক্টিভ বা অন্য কোনো ভার্বকেই বিশেষায়িত করে থাকে। যেমন আমি যদি বলি হি সিংস সুইটলি, সে কি করে থাকে? সে খুব মিষ্টি সুরে গান গায়। তাহলে আমরা সিংটা কি? ভার্ব। এখন সুইটলি যখন আমি বলছি সে কিভাবে গান গাচ্ছে? সে মিষ্টি সুরে গান গাচ্ছে। তার মানে সে বাক্যতে মডিফাই করছে কাকে? অবশ্যই ভার্বকে। আমরা আগেও জানি যেহেতু অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে থাকে, তাহলে এই বাক্যটির সাথে যদি আমি সেই কথাটিকে অনুসরণ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কি
সাবজেক্ট হিসেবে she একটি প্রোনাউন আছে, ভার্ব আছে সিংস এবং অ্যাডভার্ব হিসেবে পাচ্ছি সুইটলিকে, এবং সে কি করছে সিংসকে মডিফাই করছে। তাহলে কোনো বাক্যের মধ্যে আমরা যেই সকল শব্দকে দেখব তারা অ্যাডজেক্টিভ অথবা ভার্বকে মডিফাই করবে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা অ্যাডভার্ব বলবো। রুলস নাম্বার 4, ফ্ল্যাট অ্যাডভার্ব, অর্থাৎ যেই সহজ ট্রিপসটা আমরা সবসময় মনে রাখি যে কোনো একটি শব্দের শেষে শব্দাংশ হিসেবে যদি ly যুক্ত থাকে তাহলে সেটা অ্যাডভার্ব। এটা যেমন সত্য, তার পাশাপাশি কিছু ফ্ল্যাট অ্যাডভার্বকেও আমরা চিনে থাকি যেগুলো শেষে সাধারণত ly সংযুক্ত থাকে না। যেমন ফাস্ট অর্থ দ্রুত, স্লো মানে ধীর, হার্ড মানে শক্ত, আর্লি মানে সকালে, লেট মানে দেরি করা, নাও মানে এখন। এদের শেষে কিন্তু আমরা কোনোভাবে ly শব্দাংশটিকে পাই না, কিন্তু এরা সর্বদা অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং এদেরকে ফ্ল্যাট অ্যাডভার্ব বলা হয়ে থাকে। তাহলে আমরা যদি কোনো বাক্যের মাঝে এই শব্দগুলোকে দেখি তাহলে নিঃসন্দেহে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে। আসা যাক রুলস নাম্বার 5 এর কাছে। ভার্বের পরে অ্যাডজেক্টিভের আগে সাধারণত কি বসে থাকে, অ্যাডভার্ব বসে থাকে। কি বললাম আমি, যে ভার্বের পরে বসে। যেমন আমি কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিয়েছিলাম, শি সিংস সুইটলি, সে মিষ্টি সুরে গান গায়। সিংস হচ্ছে ভার্ব এবং সুইটলিরা কিন্তু ভার্বের পরে বসেছিল। তার মানে আমরা অ্যাডভার্বকে বাক্যে ভার্বের পরে খুঁজে পাবো। অপরদিকে আমি বলছি অ্যাডজেক্টিভের আগে বসে। যেমন আমি যদি বলতাম হি ইজ ভেরি স্মার্ট, তাহলে এই বাক্যটার দিকে যদি আমি তাকাই, হি প্রোনাউন হয়ে এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে আমার ভার্ব, স্মার্ট অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে আমার কি বসেছে, তার পূর্বে ভেরি বসেছে। সে কি করেছে, সে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে যে সে কেমন স্মার্ট, সে খুব স্মার্ট। তাহলে আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, তাহলে উক্ত সেন্টেন্সটিতেও এই যে স্মার্ট অ্যাডজেক্টিভ তার পূর্বে যে ভেরিটা বসেছে তাহলে সে নিঃসন্দেহে সে হচ্ছে একটি অ্যাডভার্ব। রুলস নাম্বার 6, বাক্যের শেষে যদি কখনো প্রিপোজিশন থাকে তাহলে তা অ্যাডভার্ব হিসেবে গণ্য হয়। অর্থাৎ আমি কোনো একটা বাক্য গঠনে একাধিক পার্টস অফ স্পিচ ব্যবহার করছি এবং আমার বাক্যটি গঠনের শেষ যে ওয়ার্ডটা সে সামহাও কোনো একটা প্রিপোজিশন বসেছে, কিন্তু তখন কিন্তু তার আইডেন্টিফিকেশনের প্রিপোজিশন হিসেবে হবে না, সে তখন অ্যাডভার্ব হিসেবে গণ্য হবে। যেমন আমি যদি বলি হি ওয়েন্ট আপ, নর্মালি আমি যদি চিনার চেষ্টা করি হি হচ্ছে একটা প্রোনাউন, ওয়েন্ট আমার ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং আপ হচ্ছে একটি প্রিপোজিশন। কিন্তু আমি বললাম বাক্যের শেষে যদি প্রিপোজিশন বসে তখন কিন্তু সে অ্যাডভার্ব। তাই উক্ত সেন্টেন্সটিতে ওয়েন্টের পরে যে আমি আপটা বসাবো তাকে আমাকে অ্যাডভার্ব বলে চিহ্নিত করতে হবে। তাহলে মোটেও বাক্যের শেষে আপ দেখেই ভুলবশত কিন্তু আমরা প্রিপোজিশন সিলেক্ট করতে পারবো না। আমাকে খেয়াল করতে হবে কোনো একটি বাক্যের শেষে যেহেতু প্রিপোজিশন বসেছে তাহলে তার অবস্থানটা এখানে অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে গণ্য হয়েছে। রুলস নাম্বার 7, বাক্যে প্রিপোজিশন, পজিটিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমাইনার ইত্যাদির পর 3টি শব্দ থাকলে প্রথমটি হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ, তৃতীয়টি হবে নাউন। আমরা একসাথে 3টি পার্টস অফ স্পিচ কিন্তু এই একটা রুল দিয়ে মনে রাখতে পারি। অর্থাৎ কোনো একটি বাক্যের মধ্যে আমরা তো সকলে প্রিপোজিশন চিনি, যদি প্রিপোজিশনকে দেখে থাকি অথবা কোনো পজিটিভ রূপ দেখে থাকি, আর্টিকেল দেখে থাকি, অ্যাডজেক্টিভ দেখে থাকি বা ডিটারমাইনার দেখে থাকি এবং এর পরে যদি পরপর 3টি শব্দ থাকে তাহলে খেয়াল রাখবো প্রথম শব্দটি নিঃসন্দেহে হয়ে যাবে অ্যাডভার্ব, সেকেন্ডটিকে আমরা অ্যাডজেক্টিভ বলে গণ্য করব এবং তৃতীয়টি হয়ে যাবে একটি নাউন। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি আই হ্যাভ এ রেড কালার পেন, আমার একটি লাল রঙের কলম আছে। তাহলে এখানে ডিটারমাইনার হিসেবে আমি কাকে পাচ্ছি, এ কে পাচ্ছি। আমি ডিটারমিনার হিসেবে আই হ্যাভ এ, তাহলে আই ছিল আমার এখানে প্রোনাউন, যে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং এ হচ্ছে ডিটারমাইনার। এবং লক্ষ্য করলেও এবং সূত্রটির সাথে যদি আমি মিলাই এরপরে 3টি শব্দ আছে, তাহলে প্রথম শব্দটি কি হয়ে যাবে, অ্যাডভার্ব, দ্বিতীয় শব্দটি কি হয়ে যাবে আমার অ্যাডজেক্টিভ এবং তৃতীয় শব্দটি হয়ে যাবে আমার নাউন। তাহলে সেন্টেন্সের মধ্যে অবস্থিত রেড শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, কালার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পেইন শব্দটি হচ্ছে noun. That means whenever we use a preposition, possessive, article, adjective, determiner in a sentence এবং এরপরে যখন আমরা 3টি শব্দ পাই নিঃসন্দেহে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি নাউন বলে গণ্য হয়। তাহলে আমরা বাক্যের মধ্যে যে শুধুমাত্র এই নিয়মটা অনুসরণ করলে অ্যাডভার্বকেই খুঁজে পাবো তা কিন্তু না, আমরা দ্বিতীয় শব্দটিকে অ্যাডজেক্টিভ এবং তৃতীয় শব্দটিকে নাউন বলে কিন্তু খুব সহজে চিহ্নিত করতে পারি। এবার আসি লাস্ট
যে রুলসটা আছে আমাদের তার কাছে, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে যদি কখনো নাউন, প্রোনাউন বা প্রিপোজিশন থাকে তাহলে পরের শব্দটি অ্যাডভার্ব হবে। লিঙ্কিং ভার্বকে আমরা সবাই জানি মোটামুটি, যেমন বি, বিকাম, অ্যারাইভ অথবা টেস্ট, স্মেল, গুড, এগুলো যদি থাকে তাহলে সেগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে গণ্য করে থাকি। এবং যদি কোনো বাক্যে লিঙ্কিং ভার্বের পরে অ্যানাদার ওয়ার্ড হিসেবে কোনো নাউন, প্রোনাউন অথবা প্রিপোজিশন থাকে এবং এরপরে যদি আরও একটি শব্দ থাকে তাহলে তাকে আমরা চোখ বন্ধ করে অ্যাডভার্ব বলে গণ্য করতে পারি। যেমন হি লুকস আফটার কেয়ারফুলি, আমি যদি কেয়ারফুলিটা না বলতাম হি লুকস আফটার, তখন কিন্তু আমি এখানে আর অ্যাডভার্ব পাচ্ছি না। কিন্তু যখন আমি হি বললাম, লুকস বললাম, যেটা কিনা একটা লিঙ্কিং ভার্ব, কিন্তু এরপর আমি আফটার হিসেবে কোনো প্রিপোজিশনকে বসিয়েছি, নিঃসন্দেহে এই দুটার পরে যে শব্দটা আমি বসাবো তাকে অ্যাডভার্ব হতে হবে। তাই আমি কেয়ারফুলের সাথে এলওয়াই যুক্ত করে শব্দটিকে কি বানিয়েছি, কেয়ারফুলি। হি লুকস আফটার কেয়ারফুলি, সে সতর্কতার সাথে দেখাশোনা করে। দ্যাট মিনস whenever we use a linking verb in a sentence, এরপরে যে শব্দটা আমি বসাই, অর্থাৎ প্রোনাউন বসাই, নাউন বসাই বা প্রিপোজিশন বসাই, তারপরে যে কাঙ্ক্ষিত শব্দটি থাকবে সেটি হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে এই যে আমাদের কিছু সহজ স্বাভাবিক 8টা রুলস তো আমাদের অসংখ্য আছে, কিন্তু পরীক্ষার জন্য যে রুলসগুলো বেশি গুরুত্বপূর্ণ সে তার মধ্যেই 8টি হচ্ছে অন্যতম। যদি আমরা সহজভাবে এই 8টি রুলসটিকে মনে রাখি তাহলে কিন্তু আমাদের যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আছে এবং তার মধ্যে আমরা কনফিউশনে ভুগে থাকি অ্যাডভার্বকে নিয়ে, সেই অ্যাডভার্বকে কিন্তু আমরা খুব সহজে চিহ্নিত করতে পারবো এবং পরীক্ষায় অন্তত অ্যাডভার্বকে চিহ্নিত করার বিষয়ে আমাদের আর কোনো দুশ্চিন্তা করতে হবে না।